আপনার এই সমস্ত বিষয়ে আপনার সোচ্চার সবসময়। এই মুহূর্তে যে বিভিন্ন বন্দরের যে আপনার যে লিজ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেগুলো নিয়েও দেখলাম আপনি লেখালেখি করছেন। এখানে সরকারের ভূমিকা কি, এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমরা প্রায় শুনতে পাচ্ছি। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনি যদি সংক্ষেপে আমাদের সঙ্গে আরেকবার শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এটা নিয়ে গত 2-3 দিনেই দুটো তিনটে পোস্ট দিয়েছি। তো এখন তো আলোচিত বিষয় এই ঢাকার কাছে একটা, আর চট্টগ্রামে আরো দুটো বন্দর বিদেশিদের কাছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট হিসেবে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। আমরা তো বহুদিন থেকেই জানি যে এইসব বন্দরগুলোতে অনেক দুর্নীতি হয়, নানান রকমের ভোগান্তি হয়, ব্যবসা বাণিজ্য ঠিক মতো একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে। এটা তো আমাদের অজানা কিছু নাই। তো এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এটা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে। জি। সরকারের যারা ছিল তারা বলছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট প্রকাশ করা যায় না, এটা অনেক অসুবিধা আছে। এবং আমাদের আপনাদের এতদিন বলা হতো যে দীর্ঘসূত্রিতা, আমরা কাজ কাম ঠিক মতো করি না। তো দ্রুত করার, আমরা এফিসিয়েন্সি আমাদের প্রুভ করার জন্য আমরা খুব দ্রুত এগুলো করে ফেলেছি। খুব ভালো কথা, আমরা তো সেটাই চাই, আমরা সবাই চাই সেটা। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনারা যখন, ইউনূস সাহেব যখন এই দেশের দায়িত্ব নেন বা ক্ষমতায় আসেন, তখন কিন্তু এগুলার কোনো কোনো রকম কোনো মানে এজেন্ডা তাদের ছিল না, বা আমরাও জানতাম না। যে তাদের মূল দায়িত্বটা ছিল যে আপনারা এসে মানে ধ্বংসপ্রাপ্ত আর্থিক খাতকে ঠিক করবেন, দেশের যে দুর্নীতির মানে ছয়লাভ হয়ে গেছে সব জায়গায়, আগের সরকার দুর্নীতি করে করে এই সমস্ত করেছে, তা সেটাকে ঠিক করবেন, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন, এবং নির্বাচন দিকে যাবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার। এইগুলো ছিল আপনাদের মূল দায়িত্বটা। কিন্তু জি। আমরা দেখতে পেলাম যে উনি আসার পর পরে কতগুলো সংস্কার কমিশন করলেন এই সব ব্যাপারে ইয়ে করার জন্য। তার মধ্যে একটা কথা বললেন যে দুর্নীতি তো খুবই আহ, মানে একটা বিপজ্জনক পর্যায়ে গেছে, অর্থাৎ এটাকে লাগাম টানতে হবে। সেই জন্য কি করবেন, আমাদের সরকারে যারা আছে বা ক্ষমতাসীন যারা আছে, সেটা রাজনীতিবিদ হোক, মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ করে সরকারি আমলা না সরকারি এরা সবাই তাদের সম্পত্তির হিসাব দেবে। এবং এই কথাটা আমি বহুবার বলে আসছি, বহুবার। তাতে করে হবে কি, তখন মানুষের মানে সত্যি কথা বলতে কি, দুর্নীতি দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ করে না, বিকজ তাদের, সাধারণ মানুষের কোনো অ্যাক্সেসই নাই এই এই সমস্ত বড় বড় জায়গায় যাওয়ার বা কন্ট্রাক্টে যাওয়ার, এইগুলা তাদের তো কোনো অ্যাক্সেস নাই। তো সরকারে যারা আছেন তাদের অ্যাক্সেস আছে, এবং দুর্নীতিগুলো সেখানেই হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমলাতন্ত্রের দুর্নীতি মানে মহামারীর আকার ধারণ করেছে। এই শেখ হাসিনার আমলে আপনার মনে আছে, ওনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, তিনি ওই যে বেগম পাড়ায় বাড়ি টাড়ি এগুলো নিয়ে তিনি বললেন যে, হাইকোর্ট বলল যে এটা ইনভেস্টিগেশন করো, দুদককে বললো যে তোমরা এটা বের করো। তো মোমেন সাহেব তখন, আমার স্পষ্ট মনে আছে, আপনারও মনে থাকার কথা, উনি বললেন যে আমরা আমাদের যে ইনভেস্টিগেশন করেছি সেখানে দেখা গেল যে এই ধরনের অর্থ পাচার যারা করেছে তার মধ্যে 80% হলো সরকারি কর্মকর্তা। Alright, আশি মনে ভাগ আছে। ওনার নিজের, মনে আছে। ওনার নিজের বক্তব্য এটা। তখন হাইকোর্ট তাকে বললো যে যেহেতু তুমি অলরেডি লিস্ট বের করেছো, তুমি এটা হাইকোর্টে জমা দিবা। দুদককেও বললো যে তোমরা এটা জমা দিবা। কিন্তু হাইকোর্টের নির্দেশ মানা হইলো না। কেন মানা হইলো না এটা তো আমরা সবাই জানি, তার কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে যে না, আমার সব লোকজন ধরা পড়বে, এই সময় চুপ করে থাকবে এগুলো নিয়ে। আমার একটা বিশ্বাস ছিল, আশা আশা ছিল যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই, যেহেতু জিনিসটা প্রিপেয়ার্ড, তাদের কাছে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা তারা প্রকাশ করবে। কিন্তু Alright. করলো না। আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার দেখেন তো, দুর্নীতি আর ওই যে প্রধান উপদেষ্টা নিজের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমরা সমস্ত, আমি সহ সবাই আমরা সম্পত্তির হিসাব দিব। তারপরে মোখলেসুর রহমান বলে এক দুর্বৃত্ত ছিল, ওই যে কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, তাকে Alright. নিয়ে অনেক মানে কেচ্চা কাহিনী বের হলো। কেউ দিল না। দিল না কেন? ইউনূস সাহেব নিজেই দিল। তো ফলে দুর্নীতির যে আমাদের লাগাম টানতে চেয়েছিলাম সেটা আর হলো না। এই কারণে
এখন যে তারা যে বলছে যে আমরা দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য চিটাগং পোর্ট গুলাকে আমরা দিয়ে দিব, বা পানগাঁওয়ের যে ইয়েটা আছে পোর্ট গুলোকে আমরা দিয়ে দিব, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্নটা একটাই, আমি সেটা লিখেছি, যে আপনি বিদেশিদের কাছে দিলেন, এটা দেওয়ার পর কি দুর্নীতি দেশ থেকে চলে যাবে? মানে বন্দরে আর কোনো দুর্নীতি হবে না? এটার গ্যারান্টিটা কি? আর আপনারা কারা? আপনারা আসছেন, আপনাদেরকে আমরা চিনতাম না। এই যে কি আশিক চৌধুরী, লুৎফে, খলিল, জলিল, এরা এরা কোথা থেকে আসছে? এদেরকে গত 25-30 বছরে কাল কেউ জানে? তাদেরকে চিনে কেউ? এখন আপনি বলছেন অত্যন্ত মেধাবী এরা, খুবই ভালো কথা, বিদেশে লেখাপড়া করছে, ইংরেজি বলে, সুট টাই পরে। এখন আমাদের তো কোনো মেধা নেই, বুঝলেন না? তো আমার কাছে মনে হয় যে এই মেধাবী লোকগুলো আসলে এত বছর ধরে দেশটার জন্য কি করেছে, এটা তো আমাদের একটা জানার আগ্রহ থাকে। এখন এরা করে কি, যখনই কোনো এই মানে দেশে কোনো সংঘাতের সৃষ্টি হয় বা আহ, অস্বস্তিকর অবস্থা হয়, তোরা ওখান থেকে ওই বসন্তের কোকিলের মতো ওরা প্যারাশুট দিয়ে নেমে এসে বলে যে দেখো আমি তো ফার্স্ট হয়েছিলাম, আমি অমুক জায়গায় চাকরি করছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম, আমাকে কেন নিবান, আমি তো পিএইচডি করছি। তো ভাই, আমাদের এখন দরকার হলো কি সত্যি কথা বলতে কি, আর এরা যে এই যে বন্দরগুলা দেবে, আমরা তো বারবার বলছি যে বন্দরে নানান রকমের সমস্যা আছে, আমরা সবাই জানি সেটা। কিন্তু কল্লোল মোস্তফা বলে একজন গবেষক আছেন অর্থনীতি বিষয়ক, সে খুবই মানে ক্রেডিবল একটা লোক। সে বলল যে, তার একটা লেখা পড়লাম কয়েকদিন আগে, প্রথম আলোতে প্রায় লেখেন উনি। তিনি বললেন যে আমাদের বন্দরগুলো অনেক উন্নতি করেছে, তারা লাভ দেখছে, লাভ করছে আর কি। এখন হঠাৎ করে আবার মাসুল বাড়ানো হলো। তার তার বক্তব্য অনুযায়ী কেন বাড়ানো হলো, যে সামনে যে ডিপি ওয়ার্ল্ডরা আসবে, যাতে করে তারা বাড়াইলে আবার অনেক হইচই হতো এটা নিয়ে, যাতে এটাকে জাস্টিফাই করার জন্য, যাতে তারা আরো বেশি লাভ করতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে, এই জন্য করা হয়েছে। আচ্ছা, এখন অন্য কেউ হলে হয়তো আমি এটা গুরুত্ব দিতাম না, যেহেতু সে অত্যন্ত ডিলিজেন্ট একদম গবেষক এই সব ব্যাপারে, উনি সব, আর তারপরে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগুলো সাইন হয়ে যাচ্ছে। তো এত তাড়াহুড়া কেন? আপনি যেখানে মূল সংস্কার গুলো করলেন না, আপনি দুর্নীতি দুর্নীতির ব্যাপারে কোনো কিছু করলেন না, আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কিছু করলেন না, তারপরে আর্থিক খাত যদিও কিছুটা ইয়েছে, আবার সেখানে নানান খেলাপি ঋণ বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে, দারিদ্র বেড়েছে। তো আপনার তো কোনো সাফল্য নেই কোথাও, আপনি এইখানে সাফল্য দেখাচ্ছেন। আর প্রশ্নটা মানুষের মনে, আপনার তো এখন, আপনি যে কাজকর্মগুলো করেছেন এই পর্যন্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আপনি নিজের এবং গ্রামীণ ব্যাংক আর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ছাড়া আপনি তো দেশের স্বার্থ কোনো কিছু দেখেননি। আপনি যাচ্ছেন 2 দিন পর পর বিদেশে চলে যাচ্ছেন, যে দেশে এত সমস্যা, সেই দেশের যে চিফ এক্সিকিউটিভ বা প্রধান উপদেষ্টা, সে প্রতি মাসে একবার করে বিদেশ যেতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে এটা? তো আপনি এত সময় একটা, কোথায় একটা দেখলাম, উনি টোটাল এই পর্যন্ত প্রায় 80 দিন, মানে 2 মাস 20 দিন উনি বিদেশে কাটিয়েছেন। তো দেশের যখন এত সমস্যা, তখন তো আপনার উচিত ছিল সবকিছু ফেলে দিয়ে আগে আমি দেশটাকে মানে ঠিক করি। আজকে প্রথম আলো তো দেখলাম ওই আর্থিক খাতের এই অব্যবস্থা নিয়ে, মানে ভয়াবহ একটা অবস্থার মধ্যে উনি দেশকে ফেলে চলে যাচ্ছেন। আগামী সরকার যারা আসবে আমি জানি না তারা কি করবে, কিভাবে এটাকে ট্যাকেল করবে। তো আপনি যদি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হতেন, আপনি যদি সৎ মানুষ হতেন, তাহলে কি আপনি এতবার বিদেশে যে, এবং যেটা এর 99% হলো কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না, আপনি এত কোটি 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 টাকা খরচা করলেন এগুলো? এগুলা কার টাকা? এগুলো তো আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা। আপনি আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, তাহলে আপনি কি 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দেন প্রতি মাসে, প্রতি রাতে? প্রতি হুম। রাতে 10 লক্ষ টাকা। তারপরে সেখানে খলিলুর রহমানকে নিয়ে গেছে লন্ডনে, তার কি কাজ আমরা জানলাম না? সেখানকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা, তার পিছনে খরচ না, করছে উনি তো 25 লাখ। উনি তো ই করছেন, ওই ওই আপনার বৈঠকের যে আপনার যৌথ ঘোষণাটা, ওটা তো হ্যাঁ, খলিলুর রহমান সাহেব পড়েছেন, এই হয়তো এই হ্যাঁ। জন্য নিয়ে গেছেন। তো সে তো কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেখানে আভ্যন্তরীণ ব্যাপারে কি হলো আমি তো বুঝলাম না, তাকে কেন এটা ফোকাস করতে হলো, তাকে কেন দিতে হলো, এটাও বুঝলাম না। আর তার পিছনে আপনি প্রতি রাতে খরচা করলেন 8 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া।
তো আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, এরা যদি, যাদের কথা বলতেছি, এরা যদি দেশপ্রেমিক হতো, তারা বলতো, আর এই উপদেষ্টারা সহ, এরা কিন্তু সবাই তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা কেউ গরিব না। তারা এসে বলতো যে আমার আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে দেশটাকে আহ, মানে ঠিক করার, দেশের জন্য সেবা করার। আমরা এখানে কোনো বেতন ভাতা সুযোগ সুবিধা কিচ্ছু নিব না, আমরা দেশের সেবা করতে আসছি এবং করে আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে এই দেশ সেবার নামে তারা সব নিজেদের সেবা করতেছে। তারা 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলে থাকবে, তারা বিজনেস ক্লাসে ট্রাভেল করবে। আর এই যে খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী, এরা জীবনে কোনোদিন কোনোদিন তাদের, এখন তারা ক্রেডেন্সিয়াল, তাদের সিভি বের করতেছে যে কোথায় কোথায় কত বড় লেখাপড়া করছে। ভাই, আমরা তো বুঝলাম যে আপনারা অনেক মেধাবী লোক, আপনারা পিএইচডি করছেন, আপনারা সুন্দর ইংরেজি বলেন, মুখ বাঁকা করে ইংরেজি বলেন, খুব ভালো। ভাই, আমাদের তো এরকম দরকার নাই, আমাদের দরকার হলো দেশপ্রেম প্লাস মিডিওক্রিটি হলেই আমাদের দেশটা ভালোভাবে চলবে। অ্যাটলিস্ট আচ্ছা, এই একটা দেশ। কথা, এই খলিলুর রহমানের যে আপনি মানে সমালোচনা করছেন, খলিলুর রহমান তো কিছুদিন আগেও তো যে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর উনি তো অজিত দোভালের সঙ্গে মিটিং করে আসলেন। এখানে আসলে উনি কি করলেন? এখান থেকে কিছু তার আপনি সঙ্গে জানতে পেরেছেন? অজিত দোভালের সঙ্গে, হ্যাঁ সেটাই আমি বলছি যে ওখানে এখন, অর্জনটা কি হবে? আচ্ছা, ওই সেটাও আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম এটা, যে এখন অজিত দোভাল তো তাকে ডাকে নাই, তার নিজের, সে সে গেছিল একটা মানে বহুপাক্ষিক একটা মাল্টিল্যাটারাল ফোরামে, ওই যে রিজিওনাল, যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে আর কি, এটার নামও আমরা জানতাম না আগে। এটা যে এতদিন ধরে চলতেছে এটারও কারো কোনো হদিশ ছিল না। তো এগুলো হঠাৎ করে দেখবেন যে, এবং এমন ভাবে ফলো করে এগুলাকে, হ্যাঁ। তো অজিত দোভালরা কি বলেছে, আমার মানে আমার তাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় কনসার্ন হলো, আপনি ইন্ডিয়া বিরোধী কোনো কাজ কোন আপনাদের মানে মাটি থেকে করবেন কিনা। যেমন আগে আমরা দেখেছি এরশাদের সময়, খালেদা জিয়ার সময়, ওই যে উলফা টুলফা এগুলা ছিল, নর্থ ইস্টে যত প্রবলেম ছিল এগুলো, তারা তাদের মেন কনসার্ন হলো সেটা, প্লাস তাদের ব্যবসা বাণিজ্য আছে। তো হাসিনার সময় তো এগুলা করতে পারতো না, হাসিনা এগুলা সব বের করে দিছিল, তো ব্যবসা বাণিজ্য। তো এখন স্বাভাবিকভাবে সেটা কমে যাওয়াতে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নানান রকমের দহরম মহরম করছে। ভালো কথা, সেটাও আপনি করতেই পারেন একটা স্বাধীন দেশে। কিন্তু ইন্ডিয়ার যারা পলিসি মেকার তারা তো ওইটাই চিন্তা করে যে তুমি আবার এই পাকিস্তান হয়ে আইএসআই দিয়ে তুমি আবার আমাদের নর্থ ইস্টে কোনো গন্ডগোল লাগাবা কিনা। আমি জানি না তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, তবে আমি অনুমান করি আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায়, যে এটা তারা তাকে বলেছে যে তোমরা যদি এই ধরনের কাজ কাজ করো এবং আমাদের কাছে খবর আছে যে তোমরা করছো, এটা নাকি আমি একটা কোনো একটা জায়গায় পত্রিকায় দেখলাম অথবা ইউটিউবে দেখলাম যে তাদের, তাকে নাকি স্পষ্ট ভাবে বলা হয়েছে এই কথা, যে আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা আবার অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিজে জড়িয়েছো অন্যদের সাথে মিলে। তো এটা তো আমরা টলারেট করবো না। তো এখন এখান থেকে বলা হলো যে হাসিনাকে ফেরত আনার জন্য তারা ওখানে সে আলোচনা করছে। ভাই, এটা কি বলবো বলেন? হাসিনাকে, সে খলিল সাহেব গেল আর হাসিনাকে ফেরত দিয়ে দিল। হাসিনা তাদের জন্য একটা ট্রাম্প কার্ড, কেমন? তো স্বাভাবিকভাবে তারা তো তাদের স্বার্থটা চিন্তা করবে, তারা তো বাংলাদেশের স্বার্থ চিন্তা করবে। তো এই জন্যই না, আমি বলছিলাম। এখন আমার কথা হলো কি, যে জয়েন্ট ধরেন ওনাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দেখা করলেন, মিটিং করলেন, এবং সেখান থেকে আমরা কি পেলাম এই সংক্রান্ত কোন রকম প্রেস নোট অথবা কোন রকম ব্রিফিং কি আপনি শুনেছেন, দেখেছেন? না, এটা কি আমাদের শুনে, জানার অধিকার নাই? আমরা কি জানতে চাইতে পারি না? না না, অ্যাবসলুটলি আছে। এবং এইটাই আমি কয়েকদিন আগে লিখলাম, যে আচ্ছা, এর এত বড় একটা, মানে এমন ভাবে বললো যে উনি একদিন আগেই চলে যাচ্ছেন ওখানে, এটা সেটা, মানে ভাবলাম যে কি না কি হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু দেখেন, ইন্ডিয়ান মিডিয়া সেটা রিপোর্ট করেছে, আমি 3টা পত্রিকায় দেখলাম, এবং তারা সব বাংলাদেশ হাই কমিশনের প্রেস রিলিজের বেসিসে রিপোর্ট। মানে তাদের কাছে, ইন্ডিয়ানদের কাছে এটার কোনো গুরুত্বই ছিল। তারা যে দ্বিপাক্ষিক মিটিংটা করলো খলিল সাহেব আর অজিত দোভাল সাহেব, এটা ইন্ডিয়ান মিডিয়া তো কোনো কিছু, তাদের তাদের যদি ইন্ডিয়ান মিডিয়ার কাছে এটা এত ইম্পর্টেন্ট হতো, তাহলে ওদের যে স্পোক্স পার্সন আছে, ইন্ডিয়ান স্পোক্স পার্সন, সে একটা বিবৃতি দিত, সে কোনো বিবৃতি দেয়। প্লাস ইন্ডিয়ান জার্নালিস্টরাও এটাকে বের করার চেষ্টা করেন না যে কি হয়েছে, বিকজ তাদের কাছে এটা গুরুত্বহীন, এটা বুঝতে হবে।
কিন্তু আমাদের তো উচিত ছিল যে ভাই আপনি যে ওই 5 স্টার হোটেলে যে থাকছেন, বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, আপনি তো আমাদের টাকা খরচা করছেন, তো আমাদের তো জানার রাইট আছে এটা, যে আপনি এই টাকাগুলো যে খরচা করলেন আপনার প্রাপ্তিটা কি ওখানে। সেখানে কোনো কিছু নাই। আর খালি বলবে যে খলিল সাহেবের সাংঘাতিক, মানে সারা দুনিয়া ব্যাপী ওনাকে নিয়ে নাচানাচি শুরু। আমেরিকানরা কি, সেদিন এক প্রফেসর লেকচার দেখলাম, আমেরিকান মানে এস্টাবলিশমেন্ট, মানে তাদের স্টেট ডিপার্টমেন্ট, তাদের সিআই এর ইন্টেলিজেন্স যত আছে, সব খলিল সাহেবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ইউক্রেন টিউক্রেন গাজা টাজা সব বাদ গেছে, সব খলিল সাহেবকে নিয়ে ব্যস্ত। সে যা বলতেছে ওইটাই হচ্ছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা মানে আমাদেরকে পাইছেটা কি এরা? আমরা হয়তো লেখাপড়া জানি না, আমাদের কোন বিদেশি ডিগ্রি নাই, ভাই আমাদের তো অ্যাটলিস্ট আমরা তো কিছুটা জ্ঞান বুদ্ধি না হইলে আমরা এই ধরনের কাজ, মানে এতদিন ধরে এই সাংবাদিকতা কেমনে করতেছি? তো কি বলবেন এটা? এনিওয়ে, তো এইটাই হলো যেমন কষ্টের কথা। আমি এই কথাটা বলে শেষ করব, যে জি জি ইউনূস সাহেব সমস্ত কিছু বাদ দিয়ে যদি দুর্নীতির ব্যাপারটা, বিশেষ করে তাদের সম্পত্তির হিসাব দেওয়া, আর যদি একটা কাজ করতো যে দুর্নীতি করলে যেই বাঙালিকে আরো পাকাপোক্ত করার জন্য আমরা সেই মহান মুক্তিযুদ্ধ, তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর জামানাতে যে সকল চুক্তি হয়েছে সেগুলো নিয়ে যা ইচ্ছে তাই বলেছি। এখন চিন্তা করুন, বঙ্গবন্ধুর জামানাতে একটি চুক্তি হয়েছিল, পানি চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি। এটিকে বলা হয় পৃথিবীর যে কয়টি পানি বন্টন চুক্তি মানে সুষম নয়, এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হয়েছে। সেই এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হওয়ার মতো একটা পানি চুক্তি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে। সে চুক্তি সম্পর্কে এম আর আখতার মুকুলের মুজিবের রক্তলাল বইতে চমৎকারভাবে লেখা আছে। যখন চুক্তি স্বাক্ষরিত হবে তখন ঝানু ঝানু আইসিএস অফিসার তারা হিসাব করে নিয়ে এসেছে যে সারা বছর মানে গঙ্গা এবং ভাগীরথী তাদের যে মূল প্রবাহ, গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা ভাগীরথী এখানে যে টোটাল পানিটা প্রবাহ হয়, সেই প্রবাহে কত কিলোমিটার পথ ভারত পাড়ি দেয়, তারপরে রাজশাহীতে এসে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢোকার পরে এটি বঙ্গোপসাগর পর্যন্ত কত কিলোমিটার অতিবাহিত করে। তো সেই অনুযায়ী টোটাল কত কিউসেক পানি এখানে প্রবাহিত হয়, তার কত অংশ ভারত পাবে আর বাংলাদেশ কত অংশ পাবে, এবং সেই হিসাবে বঙ্গবন্ধু দেখলেন যে এই পানির চুক্তিতে তিনি খুব অল্প পানি পান। এই অবস্থাতে তিনি, যাকে বলা হয়, তিনি তো ভাঙা ভাঙা হিন্দি বলতেন, ভাঙা ভাঙা উর্দু বলতেন। তো তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে একেবারে সেই সেই হাত, আপনি বঙ্গবন্ধুর হাত আপনি বুঝেন ব্যাপারটা, 6.5 ফিট বা 7 ফিট উচ্চতার একজন পুরুষ, তিনি সেই হাত দিয়ে ইন্দিরা গান্ধীর হাতটা চেপে ধরলেন রাজকীয় বৈঠকে, বলেন, বহেনজি মুঝে পানি চাহিয়ে, আপকো মুঝে পানি দেনা হোগা। মানে হিন্দি হয়নি, কিন্তু ঠিক এই কথাগুলি তিনি বলেছিলেন, আমার পানি দরকার এবং আপনাকে পানি দিতে হবে। ওই যে বঙ্গবন্ধুর জামানাতে যে পানি চুক্তি আর এখনকার পানি চুক্তি, জিয়াউর রহমান সাহেবের পানি চুক্তি আপনি গিয়ে দেখেন। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই পানি চুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি। এদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তনের জন্য বঙ্গবন্ধু একটা চুক্তি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম চুক্তি কোনো রাষ্ট্রনায়ক, কোনো মহানায়ক করতে পারেনি। আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ইরাক ইরান যুদ্ধ হয়েছে, আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হয়েছে, এবং তার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সৈন্যরা অবস্থান করছে।
এখনো কোরিয়াতে আমেরিকান সৈন্য আছে, জাপানে আমেরিকান সৈন্য আছে, জার্মানিতে আমেরিকান সৈন্য আছে এবং সৌদি আরবে আমেরিকান সৈন্য আছে। বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় সৈন্য থাকার কথা, কিন্তু 1972 সনের ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনে সমস্ত ভারতীয় সৈন্য ইন্দিরা গান্ধী প্রত্যাহার করে নিয়ে গিয়েছিলেন। এটিকে বলা হয় দ্বিতীয় বিজয়। প্রথম বিজয় 16ই ডিসেম্বর, দ্বিতীয় বিজয় এটা। বোঝার চেষ্টা করুন, এই গোলামির চুক্তি বঙ্গবন্ধু করেছে, আর আমরা তাকে বলছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। অবাধ্যতা কাকে বলে, নাফরমানি আর কাকে বলে, অকৃতজ্ঞতা, আনগ্রেটফুলনেস কাকে বলে? এই চরিত্র বাঙালির মধ্যে আপনি যেভাবে পাবেন পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে পাবেন না। শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে? আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে চুক্তি, সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আচ্ছা, এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে? কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না? কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি, পিডিবি উৎপন্ন করছে, তারপর কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি, ঝাড়খণ্ড থেকে, মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে, সেই বিদ্যুতের দাম কম না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত, আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি। দ্বিতীয় প্রকল্প যেটা হলো এই যে রামপাল প্রকল্প, সুন্দরবনের রামপাল প্রকল্প, কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প, একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এখানে যেভাবে চুক্তি করা হয়েছে বাংলাদেশের কত টাকা গচ্চা গিয়েছে এবং কি পরিমাণ গোলামি করা হয়েছে। এরপর ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, সড়ক পথেও ট্রানজিট চুক্তি হয়েছিল। গত 14 মাসে এই 3টি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না, কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না। রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে। দেখেন তো বাংলাদেশের লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে? এরপর কাউন্টারলি ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করার জন্য আমাদের যে ট্রানজিট চুক্তি ছিল, অর্থাৎ আমরা চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর, এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম, আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগরতলা যেত, এই সুযোগ দিয়েছিলাম। বিনিময়ে আমরা কি পেতাম? আমরা সেই ভুটান থেকে, নেপাল থেকে পণ্য আনার জন্য কাকর ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে। ভারতের কয়েকটি বন্দর, হলদিয়া, আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া, কলকাতা, নাভাশিভা, এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো, কিংবা ভারত থেকে, এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো, তারা ট্রানজিট হিসেবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দর এনে ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে, কখনো ছোট ছোট জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম বা পানগাতে নিয়ে আসতাম। হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। যেমন ধরুন, দুবাই থেকে যদি আমরা 10,000 টন পণ্য আনতে চাই, তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে, অথবা 10,000 টনের কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না। কিংবা আমরা যদি সেটাকে কন্টেনার আনি, তাহলে 3 গুণ, একটা কন্টেনারে 20 ফিট কন্টেনারে 15 টন মাল ঢুকবে, 40 ফিট কন্টেনারে ধরুন 28 টন মাল ঢুকবে। তো 1000 টন মাল যদি আমি কন্টেনার আনতে যাই, তাহলে বাল্কের পরিবর্তে কন্টেনার আনতে আমাদের খরচ 3, 4 গুণ, 5 গুণ হয়ে যায়। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজ করতেন,
সেটা হলো, যেহেতু বাংলাদেশের ব্যবসা সীমিত দুবাই থেকে, সাংহাই থেকে, শ্রীলঙ্কা থেকে, কিংবা ইভেন ব্রাজিল থেকে, দূর দেশ থেকে, তো সেখানে ভারতের ব্যবসা অনেক বেশি, সেখানে ফ্রিকুয়েন্টলি জাহাজ আসে। তো কখনো নাভাশিবা পোর্টে আসে, কখনো হলদিয়াতে আসে, কখনো কলকাতাতে আসে। তো এই সমস্ত জায়গাতে বুক দিয়ে তারপরে সেখান থেকে মালামাল সুবিধা অনুযায়ী রেলে করে, ছোট জাহাজে করে, কন্টেনারে করে, প্লেনে করে, এমনকি ট্রাকে করে আমরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছিলাম। ফলে আপনি গত 14 মাসে আমাদের যে বন্দরের যে ট্রানজিট, এটা রেকর্ড দেখেন যে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, তারপরে বেনাপোল স্থল বন্দর, ভেড়ামারা যে মানে ভোমরা বন্দর যেটা রয়েছে, ভেড়ামারা না ঠিক, যে ভোমরা যে একটা স্থল বন্দর রয়েছে, সেখানে এই বন্দরগুলোতে বাংলাদেশি আমদানিকারকরা কি পরিমাণ পণ্য আমদানি করেছে, আর গত 14 মাসে কোন অবস্থাতে আছে, রাজস্ব খাতে আমরা কত টাকা লস করেছি, ভারত এটা বন্ধ করে দিয়েছে। আমাদের এক্সপোর্ট কার্গো, শুধুমাত্র এই এক্সপোর্ট কার্গোতে আমরা 1000 কোটি টাকার বেশি বছরে লস করেছি গত 1 বছরে। কি করতাম? আমাদের এই যে গার্মেন্টস শিল্প, আমরা আমেরিকাতে এবং ইউরোপে যে এক্সপোর্ট করতাম, তো আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হতো। এখন বাংলাদেশ থেকে যদি আমরা এয়ার শিপমেন্ট পাঠাই, এয়ারে করে পাঠাই, তাহলে এটা কখনো সিঙ্গাপুর হয়ে, কখনো দুবাই হয়ে, কিংবা কখনো হংকং হয়ে পাঠিয়ে ওখান থেকে আমরা ইউরোপ বা আমেরিকার ফ্লাইটে দিতাম। এতে যে খরচ পড়তো তার অর্ধেকের চেয়ে খরচ আমাদের কম পড়তো যখন আমরা কলকাতা, মুম্বাই, দিল্লি এ সকল বিমানবন্দরগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতাম। এটা ভারত বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গার্মেন্টস শিল্পের এখন যে অবস্থা, আপনারা একটু দেখেন যে কি কি গোলামির চুক্তি শেখ হাসিনা ওই জমানাতে করেছিল, আর সেই চুক্তি ভারত এখন বন্ধ করে রেখেছে। গোলামি চুক্তি বন্ধ করে দেওয়ার পর আমরা কত বড় নবাব হয়ে গেছি, রায় বাহাদুর হয়ে গেছে, খান বাহাদুর হয়ে গেছে, আর্ল হয়ে গেছে। আর্ল তো বুঝেন, ইংল্যান্ডের জমিদারদেরকে আর্ল বলা হয়। কত লর্ড হয়ে গেছি। কিংবা ওই যে মালয়েশিয়াতে দাতু, আমরা মানে অভিজাত সম্প্রদায়কে দাতু বলা হয়, কত বড় দাতু হয়ে গেছি। আমাদের দেশে চৌধুরী, মুকদ্দম, পটোয়ারি হয়ে গেছি। একটু খোঁজ নিয়ে দেখেন। এ গেল এক গোলামের চুক্তি, শেখ হাসিনার গোলামের চুক্তি। আর এই বর্তমান জমানাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড়, সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্বজনাব জনাবে আলী, মাদ্দা জিল্লুহুল আলী, তো তিনি এই সময়টিতে যে চুক্তিগুলো করেছেন, যেগুলোকে আপনি বাদশাহী চুক্তি বলতে পারেন, রাজকীয় চুক্তি বলতে পারেন, শাহী চুক্তি বলতে পারেন, তো সেই চুক্তির ফলে আমরা চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেল করার জন্য, বেশ কয়েকটি টার্মিনালকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে আমরা দিয়ে দিয়েছি, রাষ্ট্রকে নয়। রাষ্ট্রের সঙ্গে আমরা মানে আমরা যদি এমন আছে যে ডেনমার্ক সরকারের সঙ্গে একটা চুক্তি করতে পারতাম, আমেরিকান সরকারের সাথে চুক্তি করতে পারতাম, দুবাই সরকারের সাথে চুক্তি করতে পারতাম, তারপরে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি, সিঙ্গাপুর সরকারের সাথে চুক্তি করতে পারতাম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তা না করে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি, ওই সকল দেশে প্রাইভেট কোম্পানি তাদের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির ফলে আলটিমেটলি বন্দরগুলোর যে ব্যয়, এই মুহূর্তে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় 41% ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন হস্তান্তর করিনি, আর হস্তান্তর করার পর এই ব্যয় কত পার্সেন্ট বাড়বে আমরা এটা জানি না। এখানে কার কত কমিশন থাকবে, কার কত ঘুষ থাকবে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে হয়তো আগামীতে জানা যাবে। কিন্তু আমাদের যে সর্বনাশ, সেই সর্বনাশ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। আমাদের একটি নতুন বন্দর করার জন্য ডেনমার্কের একটি কোম্পানিকে আমরা 30 বছরের জন্য লিজ দিয়েছি। ওটার চুক্তি কি, ওটা কিভাবে পরিচালিত হবে, ওটার শর্ত কি, ওটার লাভ কি,
ওখানে আমাদের কি বাদশাহী খাজানা আসবে, অর্থাৎ আমরা যে জমি দিলাম, আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিলাম, ব্যবসা করার সুযোগ দিলাম, এর বিনিময়ে আমাদের রাজস্ব খাতে কত টাকা আসবে, সরকার পাবে কত টাকা। রাজস্বের বিভিন্ন খাত রয়েছে, ভ্যাট, আয়কর, লেভি এবং সরকারের স্যালামি। যেমন আপনি ইপিজেড, তো ইপিজেডে আমরা জমি দেই, এই জমির জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আমরা প্রথমে একটা স্যালামি নেই, তারপর আমরা একটা ভাড়া নেই, তারপরে তারা যে ব্যবসা বাণিজ্য করে তাদের সেই ব্যবসা বাণিজ্যের উপর ট্যাক্স থাকে, আয়কর থাকে, ভ্যাট থাকে, আরও অনেক কিছু থাকে। তো সেই ক্ষেত্রে যে কোম্পানিগুলোকে আমরা চট্টগ্রাম বন্দর দিলাম তাদের সঙ্গে আমাদের এই ট্যাক্সগুলো কী পরিমাণ আসছে এবং তাতে করে আগামী কয়েক বছরে আমাদের জিডিপি কয় % বাড়বে, দেশের রপ্তানি কিভাবে বাড়বে, চট্টগ্রাম বন্দরের ট্রানজ্যাকশন কিভাবে বাড়বে, আমরা কিচ্ছু জানি না। অথচ আমরা বাদশাহী পোশাক পরে রায় বাহাদুর খান বাহাদুর হয়ে বগলে তলোয়ার ঝুলিয়ে আমরা হাঁক দিচ্ছি সুলতান আগিয়া, সম্রাট আগিয়া, খানে খানান রায় বাহাদুর আগিয়া, এরকম আমরা কাজকর্ম করছি, নবাবের মতো হাঁক ডাক দিচ্ছি। এর বাইরে একটা বিশাল আমাদের একটা টার্মিনাল হয়েছে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে নতুন টার্মিনাল, আপনি দেখলেই দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে। এই টার্মিনালটি এখন বিদেশিদেরকে দেওয়ার জন্য যে অপতৎপরতা চলছে, এবং এটি কৌশলগতভাবে বাংলাদেশের হাব, এখানে নৌবাহিনীর কাছাকাছি হেডকোয়ার্টার, এখানে ঢাকা ক্যান্টনমেন্ট, সিভিল এভিয়েশন তো আছেই, আর সামরিক যে বিমানগুলো বেশিরভাগই এই ঢাকা এয়ারপোর্টে থাকে, এবং তা আমরা এখন বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি। মানে সর্বনাশ কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে মহাকাব্য রচনা করতে হবে, আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে নতুন ইতিহাস রচনা করতে হবে। এই বাদশাহী আমল, এটা লেখার জন্য একসময় যেমন তুজুকি বাবরি, তুজুকি জাহাঙ্গীরি, তারা নিজেরা লিখে গেছেন, সম্রাট জাহাঙ্গীর নিজে লিখেছেন, সম্রাট বাবর নিজে লিখেছেন, কিন্তু তুজুকি ফিরোজ শাহী বংশের যে ইতিহাস সেটি লেখার জন্য খুব বড় বড় ইতিহাসবিদ ছিলেন। তা আমাদের এই সময়টাতে এই যে বাদশাহী আমলের, এই যে নবাবী আমলের যে সকল চুক্তি, কর্মকাণ্ড, সফলতা, এগুলো লেখার জন্য যে হয়ে যাচ্ছে, ভ্রান্তি করে যাচ্ছে, বা জামাতের যারা লোকজন রয়েছেন তারা যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন, এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেগুলো খোলামেলা কিছু আলোচনা করব। সবার আগে বলে নিই যে এই সমস্যাগুলো জামাতের কেন হচ্ছে। একেবারে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলতে পারি যে এখন জামাতের শীর্ষ যদি 10 জন বা 20 জন নেতাকে ধরেন, জামাতের যে আইডিওলজি এবং জামাত যে ধারায় রাজনীতি করে আসছে, সেই ধারা অনুযায়ী তারা চতুর্থ স্তরের নেতা এখনো আছেন। জামাতের প্রথম স্তরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, গোলাম আজম সাহেব থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, তারা কি হয়েছেন আপনারা জানেন। এরপরে জনাব আলী হাসান মুজাহিদি থেকে শুরু করে তার পর্যায়ের যারা ছিলেন নেতৃবৃন্দ, কাদের মোল্লা, অন্যান্য যারা আছেন, তারা দ্বিতীয় স্তরের, এটাকে টায়ার বলা হয়, কাউকে ছোট বড় করার নয়, এটি স্তর বা টায়ার, সেই পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। তৃতীয় স্তরে জামাতের যারা ছিলেন সেটা হলো কামরুজ্জামান সাহেব, এটিএম আজহার সাহেবদের মতো মানুষ, তারা তৃতীয় স্তরে ছিলেন। এখন যারা আছেন, ইনক্লুডিং ডক্টর শফিক এবং ইনক্লুডিং মিয়া গোলাম পারওয়ার, তারা মূলত চতুর্থ টায়ারের। আর অন্যান্য যারা তরুণ নেতৃবৃন্দ রয়েছেন, যেমন হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, শিশির মনির, যাদের নাম আমরা ইদানিং দেখছি, বা অন্য যারা টেলিভিশন টক শোতে আসছে,
এরা মূলত জামাতকে রিপ্রেজেন্ট করতে পারে এই ধরনের ট্রেনিং জামাত এখনো তাদেরকে দেয়নি। তার ফলে কি হলো যে এই শেখ হাসিনার পতনের পরে যে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাতে জামাতের যে সকল পিলারগুলো রয়েছে, যেমন তাদের আমলাতন্ত্রে পিলার ছিল বা আছে, মিলিটারিতে আছে, তারপরে ব্যবসায়ী মহলে আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো এই মহলগুলোর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে মেলাবন্ধন, এটি হয়ে ওঠেনি। ফলে যখন সুযোগ আসছে, যে যার মতো করে সচিবালয়ের বড় পদ দখল করা, তারপরে নির্বাচন এলাকা আধিপত্য, ব্যবসা বাণিজ্য, ব্যাংক দখল থেকে শুরু করে যা কিছু করার দরকার এত দ্রুততার সঙ্গে তারা করেছে। করার ফলে এই চতুর্থ যারা স্তরের নেতৃবৃন্দ ছিলেন তারা একেবারে শীর্ষ পর্যায়ে এসে রাজনীতি করতে গিয়ে তারা আসলে হাঁপিয়ে উঠছেন। কিভাবে কথা বলতে হবে, কিভাবে মোকাবেলা করতে হবে, এবং তাদের যে কানেক্টিভিটিগুলো আছে, সোশ্যাল কানেক্টিভিটি, এই জিনিসগুলো কিভাবে করতে হবে, এই বিষয়গুলো তারা বুঝে উঠতে পারছেন না এবং সিদ্ধান্ত নিতে পারছেন না। যে ভদ্রলোক এই কথা বলেছেন তিনি মূলত একজন সাবেক সংসদ সদস্য এবং বলতে গেলে আঞ্চলিক নেতা। কিন্তু তার এই আঞ্চলিকতার কারণে তিনি যে সমস্যাগুলো কথা বলেছেন ওটা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে। কিংবা টেলিভিশনে জামাত যে সকল লোকদেরকে পাঠাচ্ছে তারা আসলে জীবনে কখনো একটি স্থানীয় সরকার নির্বাচন করেছেন, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভা, এরকম কোনো নজির তাদের নেই। কিন্তু তারা এমপি প্রার্থী হিসেবে বিভিন্ন টেলিভিশনে এসে না রাজনীতি নিয়ে কথা বলতে পারছেন, না দল নিয়ে কথা বলতে পারছেন, না তাদের যে কর্তৃত্ব ফুটিয়ে তুলতে পারছেন। ফলে বাইরে যে যাই মনে করুক না কেন, বা জামাত নিজে থেকে যে যাই মনে করুক না কেন, বাস্তবতা হলো যে এই সময়টিতে এসে রাজনৈতিকভাবে যদি বাংলাদেশে কোনো দল গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, এবং আগামীতে যারা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়বে তাদের মধ্যে এক নম্বরে জামাত, এতে কোনো সন্দেহ নেই। এবং এই একই কথাটি আমি আজ থেকে 14 মাস আগে বলেছিলাম একজন টেলিফোনে একজন জামাত নেতার সঙ্গে। ওটা ভাইরাল হয়ে গিয়েছিল, এতে জামাতের অনেক লোক আমার প্রতি রাগ করেছেন। এখন জামাতের এই যে নেতা, সংশ্লিষ্ট নেতা, সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, বয়োবৃদ্ধ মানুষ, আওয়ামী লীগ জমানাতে এত জুলুম অত্যাচারের শিকার হয়েছেন যেটা বলার মতো নয়। তো তার এলাকাতে বিএনপি শক্তিশালী, পার্শ্ববর্তী এলাকাতে কর্নেল অলি সাহেব আছেন, তিনি অত্যন্ত শক্তিশালী, এবং চট্টগ্রাম শহরে একদিকে ধরুন পৌর মেয়র ডক্টর শাহাদাত, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদের পরিবার অর্থাৎ হুম্মাম কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এর বাইরে গোলাম আকবর খন্দকার এবং তার পরিবার পরিজন তো আছেই। এইভাবে পুরো চট্টগ্রাম শহরে আপনি যে পরিমাণ আমি নেতাদের নাম বললাম, এর বাইরে আরও অন্তত 50 জন নেতা আছেন যারা স্থানীয়ভাবে এতটা শক্তিশালী, জনাব শাহজাহান চৌধুরীদের মতো মানুষ তাদের সঙ্গে আসলে পেরে উঠছেন না, সম্ভব নয়। ফলে চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগড়া, রাউজান, ফটিকছড়ি, মানে পুরো নির্বাচনী যে কটি আসন রয়েছে সীতাকুণ্ড সহ সব জায়গাতে থানা, পুলিশ, প্রশাসন মূলত বিএনপির কথায় চলছে। বিএনপির কথায় চলার কারণে কি হচ্ছে, ওই এলাকায় ঢাকাতে জামাত যেভাবে একটা ভাইব তুলছে, আইজি সাহেব হয়তো তাদের আছে, ডিআইজি তাদের আছে, স্বরাষ্ট্র সচিব তাদের আছে, আরও কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আছে, যে কথাগুলো আমাদের এখানে ঢাকা শহরে ভাইব হচ্ছে তার রিদম এটা শাহজাহান সাহেবরা তৃণমূলে গিয়ে পাচ্ছেন না। কিংবা জেলা শহরে অন্যান্য জেলার যে সকল জামাতের আমির আছেন তারা পাচ্ছেন না। আপনি আমির হামজাকে জামাতের মনোনয়ন দিয়ে দিয়েছেন, কিংবা আপনি মীর কাসিম আলী সাহেবের ছেলেকে মনোনয়ন দিয়েছেন, ব্যারিস্টার আরমান। কিন্তু আমি আরমানের কয়েকটি বক্তব্য শুনলাম,
এত ইনম্যাচিউরড এবং এত নন পলিটিক্যাল এবং এত কাঁচা, মানে এই বক্তব্য শোনার পরে মানুষকে যদি আপনি মানে যাকে বলা বন্দুক দিয়ে গুলি করেন, তবুও জামাতের পক্ষে বা এই আরমানের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, কেবলই মাত্র জামাতের বোনাফাইড যারা ওয়ার্কার আছেন তারা ছাড়া। তো জামাত খুব ভাইব তৈরি করছে, কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি চিন্তা করুন, সেই অন্যান্য আমি কারো নাম বললাম না, গিয়ে তার নিজ নিজ এলাকাতে গিয়ে দেখেন, যেহেতু শাহজাহান চৌধুরী সাহেব আগে এমপি হয়েছেন, তার ওই এলাকাটি সাতকানিয়া লোহাগড়া, এই এলাকাটিতে জামাতের যথেষ্ট জনপ্রিয়তা আছে, ফলে তিনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায়। কিন্তু আরমান বলেন বা আমির হামজা বলেন, তারা তো কখনো নির্বাচন করেননি, কত ভোট পাবেন জানেন না। তারা ওয়াজের ময়দানে ওয়াজ করেন এবং মনে করেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই বলেন ঠিক ঠিক ঠিক, এর মধ্যেই বোধহয় ভোট হয়ে গেছে। তো এই যে একটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনের মধ্যেই তাদের মুখ দিয়ে নানা রকম বেফাস কথা বের হয়ে যাচ্ছে। ইতিপূর্বে আমরা জামাতে এক নেতার মুখে দেখলাম, সে গড় গড় করে মানে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য শ্রী ভগবদ্ গীতা থেকে অনেকগুলো শ্লোক, সংস্কৃতের অনেকগুলো শ্লোক তিনি উচ্চারণ করলেন। এখন এগুলো আসলে যাকে বলা হয় অপাংক্তেয়, অপ্রয়োজনীয়। অনেকে দেখবেন কথায় কথায় ইংরেজি বলে, কথায় কথায় আরবি বলে বা সংস্কৃত শব্দ বলে। এটা মূলত নিজের বাহাদুরি দেখানোর জন্য অথবা নিজের প্রতি তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা দৃঢ় নয়, এই জন্য তারা এই কাজগুলো করে। তো জামাত যখনই হিন্দু ধর্মের সে শ্লোকগুলো উচ্চারণ করছে, তাও আবার সংস্কৃতিতে, এটা তাদের হীনমন্যতা, অনেক বিতর্ক হয়েছে। এরপরে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, ইত্যাদি কথাগুলো এত বেশি চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে জামাতের নেতৃবৃন্দ এখন বলতে বাধ্য হচ্ছেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। এখন সর্বশেষ যে বক্তব্যটি, সেই বক্তব্যটি হলো যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। তো জামাত আসলে ইসলামী অঙ্গনে একক কোনো দল নয়, তাদের অনেক শত্রু আছে, মিত্রের সংখ্যা খুবই অল্প, এবং তাদের যারা শত্রু রয়েছেন তারা অত্যন্ত শক্তিশালী। এই যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এটা জামাত নেতা জেনে গিয়েছেন এবং বলে ফেলেছেন, এটা সরাসরি শিরক। তাকে তওবা করতে হবে, প্রকাশ্যে তাকে তওবা করতে হবে। এবং এই ধরনের মানে মানে নর্মাল শিরক না, শিরকের মধ্যে আবার শিরকে আজিম বা শিরকে আজম সবচেয়ে বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি সিদ্ধান্ত দেবেন বা কি সিদ্ধান্ত নিয়েছেন, এটা পৃথিবীর কোন মানবের পক্ষে জানা সম্ভব নয়, এই যুগে অন্তত পক্ষে। তো সেই কথা তিনি বলে ফেলেছেন। দ্বিতীয়ত, এই যে কথায় কথায় আল্লাহকে সামনে আনা, কোরআনকে সামনে আনা, রাসূলকে সামনে আনা, মানুষকে এমন একটা আশ্বাস দেয়া যে আশ্বাসের বাস্তব ভিত্তি তার হাতের কাছে নেই। যেখানে আপনাকে বলতে হবে যে আমার শিক্ষার মান বাড়াতে হবে, আপনাকে বলতে হবে যে আমি এখানে দারিদ্র্য বিমোচন করব, আপনাকে বলতে হবে যে এখানে আইন শৃঙ্খলা আমি রক্ষা করব, এভাবে 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 মানুষকে যে আশ্বাস দিতে হবে তার মধ্যে বাস্তবতা থাকতে হবে। কিন্তু সেটা না করে আপনি আসমানের মালিক, জমিনের মালিক, নবী, রাসূল, পাহাড়, পর্বত, মানে এমন সব কাল্পনিক যে বিষয়গুলো নিয়ে আসছেন, অথবা ধর্মগ্রন্থে যেই জিনিসগুলো কেবলই মাত্র ইবাদতের জন্য, আপনার আত্মার প্রশান্তির জন্যে, আপনাকে স্থির রাখার জন্যে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের কোথাও এই যে আমাদের যে যুদ্ধ, আমাদের যে বিগ্রহ, আমাদের যে জীবন জীবিকা, এই সকল ব্যাপারে সবসময় শারীরিক শক্তি, মানসিক শক্তি, সিদ্ধান্ত, দক্ষতা, অভিজ্ঞতা, এই বিষয়গুলো বলা হয়েছে। তো সেগুলো না করে জামাত যে কাজগুলো করছে, এটি যে একটা ভ্রান্ত, এই ভ্রান্ত ধারণার ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে জামাত বিরোধী যারা লোকজন আছেন তারা এখন কেউ কেউ বলছেন মিস্টার চৌধুরী অর্থাৎ শাহজাহান চৌধুরী তিনি শিরক করেছেন, তাকে তওবা করতে হবে। কেউ কেউ বলছেন তিনি গর্হিত অপরাধ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে।
তো এই বিষয়গুলো আবার জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমি তো আগেই বলেছি যে এটা চতুর্থ স্তরের নেতৃত্ব। গত 14 মাসে এটা হবে না। অর্থাৎ আপনি দেখা গেল যে একটা বাঁশ খুব লম্বা হয়ে গেছে 2 মাসে, কিন্তু মজবুত হয়নি। গত 14 মাসে জামাত অনেক কিছু পেয়েছে, অনেক কিছু করছে, কিন্তু এইগুলো হ্যান্ডেল করার মতো যে দক্ষতা, অভিজ্ঞতা দরকার সেটা তাদের নেই। ফলে কি হলো, দলের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, প্রায় প্রতিনিয়ত যে সমস্যাগুলো হচ্ছে, কোর্টে সমস্যা হচ্ছে, কাছারিতে, সচিবালয়ে, পথে ঘাটে মাঠে, এই সমস্যাগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে সমাধান করবেন, রাখা যে আমরা এই করব সেই করব, আবার আমাদের উপরে দায়িত্ব দেন, আমরা ম্যানেজ করব, এটা বলতেন। আর এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন নিত, পরের দিন আন্দোলন করত। আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং করার। আমি এই যে গত এপ্রিলে কলকাতায় গিয়েছিলাম, আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বড় একটা জঙ্গি অভ্যুত্থান হয়ে গেল, আমরা মাঠে আওয়ামী লীগকে কেন দেখলাম না? আওয়ামী লীগ কেন 10-20 লাখ লোক মাঠে নামালো না? তো নেতা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু সমাবেশের পরিকল্পনা করেছিল আগস্টের 1, 2, 3 তারিখে। রিপিটেডলি তারা চেয়েছে যে পার্টি সমাবেশ করুক, পার্টি শোডাউন করুক, কিন্তু নেত্রী চায়নি যে পার্টি রাজপথে আসুক, সেখানে একটা সংঘর্ষ হোক এবং অনেক হতাহতের সংখ্যা বেড়ে যাক। এবং আমাকে সেই নেতা বলেছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করি নেত্রীর সাথে, নেত্রী কখনো আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলেনি। সেটা সম্ভবত 3 তারিখে, 3 অগস্ট অর 2 অগস্ট, নেত্রী বলেছিল যে তুমি কি চাও যে এখানে হাজার হাজার লোকের লাশ পড়ুক? তো তার এরপরে আসলে আওয়ামী লীগ আর এই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা, সেটা থেকে তারা সরে আসছে। কেন আওয়ামী লীগ পলিটিক্যাল স্ট্যান্ডটা নেয়নি, এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি, এখানেও কিন্তু ওই ক্রিমিনাল জেনারেল ওয়াকার খান, সে এটা কনভিন্সড করেছিল প্রধানমন্ত্রীকে যে আর্মি উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এখানে দলের লোকজন নামানোর দরকার নাই। দেখেন কি সুচতুরভাবে সে পরিকল্পনা করেছে। সে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করেছে এবং 3 তারিখে 4 তারিখে গণভবনে মিটিং হয়েছে। তাদের একটা কোর কমিটি ছিল, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বসতো। কোর কমিটি মানে হলো পুলিশ, এনএসআই, এসবি, ডিজিএফআই এদের প্রতিনিধি নিয়ে। তো এই সবখানেই কিছু হলেই ওয়াকার আগ বাড়িয়ে বলতো যে আমরা এটা ম্যানেজ করব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং 4 তারিখের কথা আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি একটা সাক্ষাৎকারেও বলেছিলেন যে 4 তারিখে উনি বলেছেন আর্মি উইল টেক কেয়ার। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি কে বলছেন যে আপনি আর্মি চিফের সাথে কথা বলে কোঅর্ডিনেট করেন, 5 তারিখ ম্যানেজ করবেন। 5 তারিখ এটা কিন্তু ওয়াকার জানতো কি হবে 5 তারিখে। এবং মানে ওই দিন ওই আন্দোলনকারীদের আন্দোলনের তারিখ ছিল 6 তারিখ, সেটা তারা আগে 5 তারিখ করে। এবং 4 তারিখ রাতে লেকশোর হোটেলে বিএনপির একজন নেতা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছিল যে কালকে আমরা ফাইনাল খেলা খেলবো, আমাদের ডিজিএফআই থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। চিন্তা করেন, ডিজিএফআই 4 তারিখে, অগস্ট মাসের 4 তারিখে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, সেটা আবার বিএনপির একজন নেতা লেকশোর হোটেলে বসে ঢাকার গোয়েন্দা বাহিনীর একজন খুব পরিচিত মুখ পুলিশ অফিসার তাকে বলছেন। এবং তিনি তখন পুলিশের আইজি কে ফোন করে বলেন যে এরকম আমাকে একজন বিএনপির নেতা বললেন যে আগামীকাল তারা ফাইনাল খেলা খেলবে। তো ইনফরমেশন কিন্তু পুলিশের আইজি কে তখন দেওয়া হয়েছে। তো পুলিশের আইজি, তো তারা তো গণভবনে 4 তারিখে গিয়েছিল, সেখানে জেনারেল ওয়াকার সবাইকে আশ্বস্ত করেছে যে সে সব ম্যানেজ করবে। ওদিকে আবার ডিজিএফআই তারা কিন্তু পুরো আন্দোলনকারীদের মানে সহযোগিতা করেছে। অনেকে বলেছে তারা ডিজিএফআই এর কেয়ার অফে ছিল আন্দোলনকারী কয়েকজন জঙ্গি, তারা সাক্ষাৎকারে বলেছে। সব শেষে 5ই অগস্ট সকাল 10টা পর্যন্ত কিন্তু ঢাকায় কেউ ছিল না। এর মধ্যে আর্মির থেকে আন্দোলনকারীদের কাছে, সে কিছু জামাত শিবিরের জঙ্গিদের কাছে ইনফরমেশন যায় যে তোমরা চলে আসো, রাস্তায় বাধা দেওয়া হবে না। তো উত্তরার থেকে একটা ঢল আসে, সেই ঢলে তখন দেখা যায় যে উত্তরার পুলিশের যারা এসি, ওসি, ডিসি ছিল তারা তখন সরে যেতে বাধ্য হয়।
গুলশান থানারও এক অবস্থা। তখন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ফোন করেন আপনাদের খুব আলোচিত সেই ঢাকার ডিবির ডিআইজি যিনি ছিলেন হারুন ভাইকে পুলিশের আইজি ফোন করেন এবং বলেন যে হারুন, উত্তরা গুলশানে তো পুলিশ ওভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, একটা মব আসতেছে, তুমি এই মবটা ঠেকাও। তখন এই হারুন সে তার বাহিনী নিয়ে গিয়ে সে রাস্তা ব্লক করে, সে এয়ারপোর্ট বা ওই যে রেডিসন হোটেল ওর সামনে আর ব্লকেটটা দেয়নি, কারণ ওখানে প্রচুর ফরেনার থাকে এবং মব তো হিউজ মব তারা আসতেছিল ঢাকা অভিমুখে। তখন সে বনানীর কাকলির ওখানে একটা ব্যারিকেড দেয় যে এখানে আসলে মব কন্ট্রোলের যা যা করা সব প্রস্তুতি নেয়, কাঁদুনে গ্যাস ট্যাস নিয়ে। ঠিক সেই সময় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল পদমর্যাদার এই দুইজন অফিসার এসে হারুন ভাইকে বলেন যে হারুন সাহেব, আপনি তো খুব পপুলার মানুষ, আপনাকে আমাদের বড় স্যাররা সবাই খুব পছন্দ করেন, ডিজিএফআই আপনার খুব প্রশংসা করেন, তো আপনি এখানে থাকলে সমস্যা হতে পারে, আপনাকে সবাই চেনে, আপনি এখান থেকে সরে যান, আপনার ফোর্স থাকুক এবং আমরা তো আছি, আমরা এই মব আমরা কন্ট্রোল করব। তখন হারুন সাহেব ফোন করেন পুলিশের আইজিপিকে এবং পুলিশের আইজিপি বলেন যে যেহেতু তারা বলছে তাহলে তুমি চলে যাও। তো হারুন সাহেব সেখান থেকে টান দিয়ে চলে আসেন। এই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসতেই তার যে অধীনস্থ অফিসারটা ছিল কাকুলি সেখানে ডিউটি, সে ফোন করে বলে, স্যার আমাদেরও তো চলে যেতে বলছে। তখন হারুন সাহেব বলছে, চলে যেতে বললে আর কি করবেন, চলেন। তো এইভাবে শেষ মুহূর্তে পুলিশ যে ব্যারিকেড দেওয়ার প্ল্যান করছিল, এই আর্মির দুই অফিসার যে পুরো রাস্তাটা ফাঁকা করে দেয়। তারপরে তো আপনারা জানেন কি হয়েছে, যে একদম সেই মব, সেই জঙ্গিদের মিছিল, পরে তো প্রতারিত ছাত্র জনতাও সেখানে যোগ দেয়, তারা গিয়ে গণভবন অভিমুখে চলে যায় এবং গণভবন আনপ্রোটেক্টেড ছিল। এবং ওরা যখন আসছিল তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে, সামরিক বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়। তো এই এই কথাটা আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনী বেইমানি করেছে এবং শেষ রাতে ৪ঠা অগস্ট বেইমানি করেছে এবং ৪ঠা অগস্ট বিএনপির নেতাদের মুখে, জামাতের নেতাদের মুখে জানতো যে কালকে ফাইনাল খেলা, এবং 5ই আগস্ট একদম শেষ প্রতিরোধটাও তারা গড়তে দেয় নাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই 5ই আগস্ট মব যখন গণভবনে যাবে, তখন এই জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা হবে। চিন্তা করেন, যে প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে এই জেনারেল